আগামী 17 ডিসেম্বর শুরু হচ্ছে এবারের বইমেলা। সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে এই সিদ্ধান্ত জানালো বাংলা একাডেমি। নির্বাচনী সীমানা নিয়ে 14টি রিট আদালতের বিষয়ে বললেন ইসি সচিব। প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম। গণহত্যার জন্য দায়ী হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বললেন নাহিদ কঠোর শাস্তির দাবি। এবং ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 667 জন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর 21 বইমেলা 2026 শুরু হবে চলতি বছরের 17 ডিসেম্বর থেকে। আজ বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিকেলে বাংলা একাডেমির শহীদ মনির চৌধুরী সভাকক্ষে অমর 21 বইমেলা 2026-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর 21 বইমেলা 2026-এর তারিখ আগামী 17 ডিসেম্বর 2025 থেকে 17 জানুয়ারি 2026 পর্যন্ত নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, নির্বাচনী সীমানা নিয়ে আদালতে 14টি রিট হয়েছে। এখন বিষয়টি আদালতের অধীনে রয়েছে, সেখান থেকেই এর সমাধান হবে। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আক্তার আহমেদ বলেন, প্রবাসীরা যে ঠিকানায় ব্যালট পেতে চান তা নির্ধারিত অ্যাপে দিতে হবে। তবে প্রবাসীদের ব্যালটে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে তিনি আর ভোট দিতে পারবেন না বলেও জানান ইসির সিনিয়র সচিব। এছাড়া যারা পেশাগত দায়িত্বের কারণে ভোট দিতে যেতে পারবেন না, তারা প্রবাসীদের মতো নিবন্ধন করে ব্যালট নিতে পারবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিএনপি বিনা ভোটে নির্বাচিত হতে চায় না। বিএনপি চায় যুদ্ধ করে, লড়াই করে জিততে। দুপুরে সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই দেশে আর ফ্যাসিবাদের উত্থান হতে দেবে না জনগণ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ তিনি জবানবন্দি দেন। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়া 6 লাশ পোড়ানোর মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার 47তম সাক্ষী হিসাবে দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন নাহিদ ইসলাম। জবানবন্দিতে তিনি 29 জুলাই থেকে 5 আগস্টের ঘটনা প্রবাহের বর্ণনা করেন। বন্ধুর বাসা থেকে তাকে চোখ বেঁধে নিয়ে গুম করা ও নির্মম নির্যাতনের বর্ণনাও উঠে আসে তার জবানবন্দিতে। ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমাকে ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামাত ঢুকে নাশকতা করছে। আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন দিলেও এই কোটা সংস্কার, এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না এবং এই আন্দোলন চলমান থাকবে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে, আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছিলাম। তিনি আরও বলেন, ক্ষমতাকে পাকাপোক্ত ও নিরঙ্কুশ করতে গণহত্যা চালায় আওয়ামী সরকার। আমরা যেহেতু 3রা আগস্ট
এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। নাহিদ ইসলামের জবানবন্দি এই মামলার অকাট্য দলিল বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা পালিয়ে যাওয়া, অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া, এই পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। জুলাই শহীদ আবুল হোসেনের স্ত্রীর সাক্ষ্য গ্রহণ শেষে জেরা শুরু হয়েছে। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার 8 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 667 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া 6 জনের মধ্যে 5 জন নারী ও 1 জন পুরুষ। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 241 জন, বরিশাল বিভাগে 108 জন, ঢাকা বিভাগে 102 জন, চট্টগ্রাম বিভাগে 96 জন, রাজশাহী বিভাগে 38 জন, খুলনা বিভাগে 37 জন ও ময়মনসিংহ বিভাগে 25 জন ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত 167 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 86 জন পুরুষ এবং 81 জন নারী। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 40,461 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন। বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা নিজেদের কৌশল অনুযায়ী ভোটারদের মন জয় করতে তৎপর রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা ব্যক্তিগত ও দলগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন, আর সংগঠন সমর্থিত প্যানেলগুলো তাদের প্রচলিত কৌশল পোস্টারের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে প্রচারণার একটি বড় প্ল্যাটফর্ম। এখানে প্রার্থীরা ইশতেহার ও কার্যক্রম প্রচার করছেন। শেরপুরে আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতি উপজেলার মহারশির নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে শত শত একর ধানের ক্ষেত, স্রোতে ভেসে গেছে 10টি কাঁচা পাকা ঘর। বন্যায় ডুবে গেছে ঝিনাইগাতি শেরপুর আঞ্চলিক সড়কও। এছাড়া সোমেশ্বরী নদীর দুপারে কয়েকশো বাড়িতে পানি প্রবেশ করেছে। স্থানীয়দের অভিযোগ, মাত্র 1 মাস আগে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সংস্কার করলেও নিম্নমানের কাজ হওয়ায় আবারও বাঁধ ভেঙে গেছে। ফসলি জমিতে পানি প্রবেশ করায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। দীর্ঘ 1 যুগ কাজ করার পর চাকরি হারিয়ে এক অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন নজরুল ইসলাম। গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর এলাকায় একটি কারখানায় চাকরি হারানো এই প্রোডাকশন কর্মকর্তা গত 1 বছর পার করেছেন কারখানার সামনে দাঁড়িয়ে। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর এলাকায় এই মাহমুদ ডেনিম লিমিটেড কারখানায় 2013 সাল থেকে প্রোডাকশন কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন নজরুল ইসলাম। হঠাৎ 2024 সালের সেপ্টেম্বরে মাহমুদ ডেনিম কারখানা বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সকল শ্রমিকদের ছাঁটাই করা হয়। পরে সেখান থেকে নজরুল ইসলামেরও চাকরি চলে যায়। পরে কারখানা চালু হলেও চাকরি ফেরত পাননি তিনি। বাবা মারা গেলেন, আর কেউ নেই সংসারে, মা একা পড়ে যান, এই জন্য ছুটি নিয়েছিলাম। তারপরে তারা মেনে নিয়ে করে না।
13 সাল 13 সাল সালে চাকরি তো ভালোই চলতেছিল তখন ভালোই চলছে। 13 সাল থেকে কোন সাল পর্যন্ত আপনি এখানে চাকরি করেছেন? 13 সাল থেকে এই তো কত বছর পর্যন্ত চাকরি করছি, এখনও চাকরি আছে আমার। চাকরি গেলে তো আমাকে ডিসেন্সের দিবে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, প্রায় 1 বছর যাবৎ নজরুল ইসলামকে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত কারখানার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। সময় দেখে দাঁড়াই থাকে, কিন্তু এর বিশেষ কারণ কি সেটা আমি আসলে কখনো খেয়াল করি না। কিন্তু সে অফিস টাইম এখানে দাঁড়াই থেকে মেনটেন করে। সকালে আসে, লাঞ্চে আবার সে বাড়ি যায়, আবার লাঞ্চের পরে আসে এবং বিকালবেলা ফ্যাক্টরি শেষ হলে সে ব্যাক করে বাড়ি চলে যায়। এবং সেটা ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, সে এখানে দাঁড়ায়। বৃষ্টির ভিতর সে ছাতা দিয়ে দাঁড়ায় থাকে। আমি এইটুকু খেয়াল করছি, এর বেশি কিছু আসলে আমি জানি না। আসলে আমরা দেখি উনি প্রতিদিন অফিস টাইমে আসে এবং সারাদিনই এখানে থাকে এবং সন্ধ্যা 6টার দিকে আর কি এখান থেকে যায়। উনি মনে করে যে মনে হয় আমি অফিসে এখানে করতেছি, কিন্তু আসলে তো ওনার ভিতরে যাওয়ার পারমিশন নাই। উনি কীভাবে যে এখানে এসে দাঁড়া থাকে এটা তো আমরা বলতে পারি না। উনি খাড়ায় থেকে আসে, সকাল 8টার দিকে আসে, আপনার 5টার দিকে চলে যায়। তবে এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কারখানার গেটে 1 বছর যাবৎ দাঁড়িয়ে কাজে যোগদানের অপেক্ষায় থাকা নজরুলের জীবনের এই প্রান্তে মা এবং 1 সন্তানের ব্যয়ভার কিভাবে নির্বাহ করছেন সে বিষয়ে হয়তো মানবিক হবে সংশ্লিষ্ট মহল, এ আশায় অপেক্ষা তার। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। রাজধানীতে শুরু হয়েছে সিম্পোসিয়া আর্ট এক্সিবিশন। গুলশানে ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাবে এই আয়োজন করা হয়। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রেজাল। এ সময় উপস্থিত ছিলেন হার্নেট ফাইন আর্টের চিফ কিউরেটর আলিশা প্রধান, এসিআই গ্রুপের চেয়ারপারসন সৈয়দ আলমগীর সহ আরও অনেকে। আজ থেকে শুরু হওয়া এই এক্সিবিশন চলবে 25 সেপ্টেম্বর পর্যন্ত। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আগামী 17 ডিসেম্বর শুরু হচ্ছে এবারের বইমেলা। সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে এই সিদ্ধান্ত জানালো বাংলা একাডেমি। নির্বাচনী সীমানা নিয়ে 14টি রিট আদালতের বিষয়ে বললেন ইসি সচিব। প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম। গণহত্যার জন্য দায়ী হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বললেন নাহিদ কঠোর শাস্তির দাবি। এবং ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 667 জন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।